এখন এই 53 বছর পর স্বাধীনতার ঠিক আরেকজন মীর জাফরকে বাঙালি খুঁজে পেয়েছে। এই মীর জাফরও এই দেশটিকে একটি যুদ্ধক্ষেত্র বানিয়েই ছাড়বে। এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ কিন্তু একটি প্রক্সি ওয়ারের দিকে যাচ্ছে। এই প্রক্সি ওয়ারের দুটি পক্ষ, একটি হবে ভারত আর একটি হবে পাকিস্তান। বাংলাদেশ হবে কি দাবার গুটি। এই বাংলাদেশ দাবার গুটি হয়ে যুদ্ধ অবস্থা বিরাজ করবে। ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা বড় বড় শহরগুলোতে তখন হয় পাকিস্তান বোমা বর্ষণ করবে, না হয় ইন্ডিয়া বোমা বর্ষণ করবে। মাঝখান দিয়ে এই সোনার বাংলাটি গেরিলা যুদ্ধের ক্ষেত্র তৈরি হবে। ভারত যদি এখন থেকেই যদি উদ্যোগী না হয়, ভারত যদি এখন থেকে এখানে যুদ্ধ বন্ধের চেষ্টা না করে, বিশ্ব শক্তিকে সাথে নিয়ে যদি এই জায়গাটি, এই পাকিস্তানের এই অবাধ বিচরণকে যদি বন্ধ না করে, তাহলে ভারতের জন্য কিন্তু করুণ পরিণতি সামনে ধেয়ে আসছে। আজকে 5 ডিসেম্বর, বিজয়ের মাসের 5 দিন। আজকে এই বিজয়ের মাসটি বিজয়ের মাস থাকবে নাকি অন্য কোনো অভিযুক্ত হবে, সেটা কিন্তু ইতিহাসের একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে এই 5 ডিসেম্বর, 6 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ দিন। এই 5 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর, 7 ডিসেম্বরের ভিতরে অনেক রাষ্ট্র বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। 6 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনীর সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। তার ফলশ্রুতিতে মাত্র 10 দিনের যুদ্ধেই পাকিস্তান বাহিনী 93,000 সেনাবাহিনী নিয়ে, রাজাকার বাহিনী নিয়ে, আল বদর বাহিনী নিয়ে, আল শামস বাহিনী নিয়ে, জামাতে ইসলামী, নেজামে ইসলামী এবং মুসলিম লীগকে নিয়ে তারা কিন্তু রেসকোর্সের সাওরওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করে। সেদিন থেকে লাল সবুজের পতাকা বাংলাদেশের পতাকা হয়, আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত হয়। মহান স্বাধীনতার এই সুতিগাগার সাওরওয়ার্দী উদ্যান থেকে সেদিন পরাজয় রচিত হয়েছিল এই পাকিস্তানির দোসর বাহিনীদের। আজকে যারা গলা লম্বা লম্বা করে করে কথা বলছে, তারা পরাজিত শক্তি, আমরা বিজিত শক্তি। এখন এই বিজিত শক্তি 2024 সালে এসে পরাজয়ের মুখোমুখি। এখন এই স্বাধীনতা যুদ্ধের সপক্ষের, মুক্তিযুদ্ধের সপক্ষের, অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের, গণতন্ত্রের সপক্ষের, বাঙালিত্বের সপক্ষের যে মানুষরা আছে, এই মানুষদের জন্য একটা খারাপ সময় যাচ্ছে। এই খারাপ সময়টি বাংলাদেশে শুধু যাচ্ছে এটা আমি বলবো না, এটা পুরো পাক ভারত উপমহাদেশের জন্য একটা যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে। বাংলাদেশ কিন্তু পাকিস্তান এবং ভারত যুদ্ধের একটি ক্ষেত্র আস্তে 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 প্রস্তুত হচ্ছে। কারণ বাংলাদেশে যে নিয়মিত সেনাবাহিনীটি আছে, এই সেনাবাহিনীটি বর্তমানে অকার্যকর অবস্থায় আছে। আপনি বিশ্বাস করেন সেনাবাহিনীর উড়িয়ে দিবে হাসনাত নাকি ওয়াকার, হাসনাত এরকম ধ্বনি হয়, কিন্তু সেনাবাহিনীর কোনো মুরুদ থাকে না তাদের এটার প্রতিবাদ করার। সেনাবাহিনীর এতজন অফিসারকে এই পুলিশ গাড়িতে করে যে ক্যাঙ্গারু কোর্টে নিয়ে দাঁড় করায়, সেনাবাহিনীর কোনো বার্গেনিং ক্যাপাসিটি নেই। সেনাবাহিনী আজকে বাংলাদেশে থাকা এবং না থাকার মধ্যে কোনো তফাৎ নেই। বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় আছে, কিন্তু তারপরেও হত্যা, দর্শন, লুণ্ঠন, রাহাজানি এবং দখলবাজি, চাঁদাবাজি দেদারচে চলছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? বাংলাদেশে যে সেনাবাহিনীটি আছে, সেই সেনাবাহিনীটি এখন কার্যকর কোনো সেনাবাহিনী হিসেবে নেই। এই সেনাবাহিনীর ভিতরে পাকিস্তানের চররা আসছে, পাকিস্তানের উপসেনাপ্রধান এসছে, পাকিস্তানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ প্রধানরা আসছে। এসে এখানে বসে সেনানিবাসে বসে তারা সলা পরামর্শ করছে জামাতে ইসলামীর সাথে এবং ডক্টর ইউনূসের সাথে লিয়াজু করে বাংলাদেশের সেনাবাহিনীর যেই সব জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই সব জায়গা আমরা শুনেছি তারা টেকনিক্যালি দখলে নিয়েছে, অথবা তাদের পছন্দ মতো। অর্থাৎ বাংলাদেশ যখন যে সেনাবাহিনীটি আছে, এই সেনাবাহিনীটি কিন্তু বেশিরভাগ গড়ে উঠেছিল আওয়ামী লীগের সময়। তো আওয়ামী লীগের সময়ে আপনারা একটা শোরগোল শুনেছিলেন যে আওয়ামী লীগ না হলে কাউকে সেনাবাহিনীতে নেওয়া হয় না। এখন দেখেন সেনাবাহিনীর ভিতরে বড় বড় অনেক অফিসার আছে যারা জামাতের পদলেহন করে। তাহলে এরা কোত্থেকে এসছে? এরা জন্মগতভাবেই জামাত ছিল,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা কিন্তু একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বুঝি না। যোগ্যতর মানুষ যারা যোগ্যতার ভিত্তিতে সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে বা নৌবাহিনীতে জায়গা পাবে তাদেরকে আইন মোতাবেক জায়গা দিতে হবে। তার মানে তিনি ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগ চিন্তা ভাবনা করেননি। যদি করতেন আজকে আর্মির ভিতরে আওয়ামী লীগ ছাড়া কোনো লোক পাওয়া যেত না, প্রশাসনে আওয়ামী লীগ ছাড়া কোনো লোক পাওয়া যেত না। আপনি চিন্তা করেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, এই ইউনূসের 1.5 বছর, 1 বছর, 3 বছর, শেখ হাসিনার 17 বছর, 20 বছর। বাংলাদেশের মানুষ চাকরি করে কত বছর? 20 বছর থেকে 22 বছরের পরে বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো লোকে থাকে না। তার মানে দেখেন যে আসলে শেখ হাসিনা এটা করেনি। এখন এই শেখ হাসিনার এই সরলতার সুযোগ নিয়ে, দেশপ্রেমের সুযোগ নিয়ে, আইনের শাসনের সুযোগ নিয়ে এবং রুল অফ ল এর প্রতি যে তার শ্রদ্ধা এবং যার যার যোগ্যতা অনুসারে যে চাকরি পাওয়া, যোগ্যতা অনুসারে জায়গা পাওয়া, সেটা যে তার নীতি, সেই নীতিটাই আজকে তার জন্য কাল হয়েছে। আজকে সেনাবাহিনীর ভিতরে এইসব পাকিস্তানি চর শক্ত হয়ে বসেছে এবং তারা রেগুলার পাকিস্তানকে খবরাখবর দিচ্ছে। আপনারা জানেন যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনী যে কথা বলেছে, এটার ধারে কাছেও কিন্তু সরকার নেই, কিন্তু সেনাবাহিনী কিছু করতে পারছে না। সেনাবাহিনীর সাথে পরামর্শ না করেই আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলকে আমেরিকা থেকে উড়িয়ে এনে বসানো হয়েছে। তার মানেটা কি? বাংলাদেশ সেনাবাহিনী এখন আর বাংলাদেশের সার্বভৌম রাষ্ট্রের সেনাবাহিনী হিসেবে নেই। এটাতে এখন পাকিস্তানি চরেরা গিজগিজ গিজগিজ করছে এবং তারা রেকি করছে বাংলাদেশের সাথে ভারতের যে 4000 বর্গ কিলোমিটার যে জায়গা, আমাদের যে সীমান্ত রয়েছে, এই 4000 কিলোমিটার জুড়ে এখন কিন্তু রেকির কাজ চলছে। কারা রেকি করছে? পাকিস্তানি বাহিনী রেকি করছে, তাদের দোসররা রেকি করছে। জামায়াতের অনেক নেতা এটার সাথে জড়িত রয়েছে এবং উগ্র মৌলবাদীদের এখানে অনেকে রয়েছে। জৈশে মোহাম্মদী, লস্করে তৈয়বা, তেহরিকে তালেবান, এরাও কিন্তু বাংলাদেশের ভেতরে এসে এই কাজকর্ম চালাচ্ছে। এখন ভারত কি করবে? ভারত কি এই বাংলাদেশটাকে যুদ্ধক্ষেত্র হিসাবে বেছে নেবে, না পাকিস্তানের সাথে যুদ্ধ করবে? এখন আলটিমেটলি বাংলাদেশে যে সরকারটি আছে সেটি হচ্ছে পাকিস্তানি ভাবধারার অন্তর্বর্তীকালীন সরকার। তাদের মূল কাজ হচ্ছে যারা পাকিস্তান প্রীতি, 1971 বিরোধী, মানে রিসেট বাটন, অর্থাৎ রিসেট বাটন তো আপনারা বুঝতে পারছেন যে 1971 সালে যে সেটটি হয়েছে সেটাকে বাদ দিয়ে এখন পাকিস্তান পন্থার মানুষদেরকে তিনি বাংলাদেশে সেট করে দিবেন। এটাই হচ্ছে এর কাজ। এর সাথে জড়িত রয়েছে চায়না এবং পাকিস্তান, এই দুটি রাষ্ট্র। আপনারা জানেন চায়না থেকে অসংখ্য মানুষ এখানে এসে এই ব্যবসা বাণিজ্য করছে। সাম্প্রতিক একটি মামলা আমার কাছে এসছে যে চায়নার 2 জন এই ব্যবসায়ী বাংলাদেশে আসার পর তারা এক ধরনের ডিভাইস নিয়ে এসছে যে একটা মোবাইলের মধ্যে 30টা, একটা ডিভাইসের মধ্যে 30টা মোবাইল নাম্বার সেট করা যায়। এরকম 2-3টার মধ্যে তারা 30টা করে 60টা ডিভাইস সেট করে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে, মানুষের কাছ থেকে 350 কোটি টাকা নেয়, হাই কোম্পানির মতো, মাল্টি লেভেলের মতো আর কি। নেওয়ার পরে তাদের বিরুদ্ধে গোয়েন্দারা কিন্তু আবিষ্কার করে যে এরা কারা এবং পায় যে মানুষের কাছ থেকে 350 কোটি টাকা নিয়ে গেছে। পরবর্তীতে এটা আপনার এই বনানী থানাতে মামলাটি যাওয়ার পরে তারা 200 কোটি টাকা দিয়ে তারা ছেড়ে নিয়ে চলে যায়। তাহলে বাংলাদেশ থেকে নিয়ে গেল 350 কোটি টাকা আর ঘুষ দিল মাত্র 2 কোটি টাকা। এইভাবে বাংলাদেশ এখন চলছে। এই পাকিস্তানি চাইনিজ গোয়েন্দাদের এখানে গিজগিজ অবস্থায় ভারতের সীমানা এখন কিন্তু অরক্ষিত হয়ে গেছে। অর্থাৎ এই ভারতের সমস্ত সীমানাটা দিয়ে পাকিস্তান বাহিনী তৈরি করছে। চাইনিজ এবং পাকিস্তান মিলে বাংলাদেশের জামাতকে, ওই যে 7 সিস্টারকে অশান্ত করার জন্য চেষ্টা এখন শুরু হয়ে গেছে। এখন এই চেষ্টার অংশ হিসেবে তারা বাংলাদেশ সেনাবাহিনীটি যদি থাকে, দেশপ্রেমিক সেনাবাহিনী, এটা দিয়ে পারবে না। সেই জন্য আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীকে অবসর দেওয়া হবে অথবা এই সেনাবাহিনীটি ভেঙে দেওয়া হবে। ভেঙে দিয়ে পাকিস্তানের মনোনীত, জামাতে ইসলামীর মনোনীত সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীটি পুনর্গঠন হবে। সেই পুনর্গঠিত সেনাবাহিনী এটা হবে ভারত বিরোধী একটা শক্তি এবং তাদের মূল কাজে হবে যেই কোনোভাবেই হোক ভারতকে অশান্ত করা, ভারতের সামরিক ব্যয় বাড়িয়ে দেওয়া এবং ভারতের যে 7 সিস্টারে যেসব বিদ্রোহীরা আছে তাদের সাথে যোগসূত্র স্থাপন করা। এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ কিন্তু একটি প্রক্সি ওয়ারের দিকে যাচ্ছে।
এই প্রক্সি ওয়ারের দুটি পক্ষ, একটি হবে ভারত আর একটি হবে পাকিস্তান। বাংলাদেশ হবে কি দাবার গুটি। এই বাংলাদেশ দাবার গুটি হয়ে যুদ্ধ অবস্থা বিরাজ করবে। ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা বড় বড় শহরগুলোতে তখন হয় পাকিস্তান বোমা বর্ষণ করবে, না হয় ইন্ডিয়া বোমা বর্ষণ করবে। মাঝখান দিয়ে এই সোনার বাংলাটি গেরিলা যুদ্ধের ক্ষেত্র তৈরি হবে। এই গেরিলা যুদ্ধে কে জিতবে কে হারবে সেটা কিন্তু বড় কথা নয়, সেটা আমরা জানি না, আপনারাও জানেন না। কিন্তু এই গেরিলা যুদ্ধে হেরে যাবে বাংলাদেশ। এই বাংলাদেশটি একটি গৃহযুদ্ধকে অ্যাফোর্ড করতে পারবে না। কেন পারবে না? দেখেন, বাংলাদেশের মানুষ 18 কোটি, অল্প একটু জায়গায় এই 18 কোটি মানুষের বসবাস। যখন কোনো দেশে যুদ্ধ হয়, সেই দেশের মানুষকে পৃথিবীর কোনো দেশ কিন্তু তার দেশে নিতে চায় না। তখন কি হবে? ইউরোপ, আমেরিকার দরজা চিরতরে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাবে। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড তারাও সেই দরজাটি বন্ধ করে দিবে। তাহলে আমাদের মেধা বাইরে গিয়ে যে আরও উন্নত হয়ে আসবে, দেশকে সার্ভ করবে। আমরা যদি আজকে যদি আমাদের সমাজের দিকে দেখি, আমার গ্রাম আপনার গ্রাম, যেগুলো গ্রাম, সেখানে যা দেখেন এই সমাজটা টিকে আছে 60% বিদেশি টাকার উপরে, অর্থাৎ সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, এইরকমভাবে মিডল ইস্টে লক্ষ লক্ষ মানুষ এই সমাজটাকে টিকিয়ে রেখেছে। একটি যুদ্ধ যখন শুরু হবে, সেই যুদ্ধকালীন সময়ে কোনো দেশ এই যুদ্ধ চলা রাষ্ট্রের সাথে কিন্তু তারা কিন্তু শ্রমিক বিনিময় করে না। তাহলে বাংলাদেশে কলাপস করবে। এই কলাপসের ফলে কার লাভ হবে কার ক্ষতি হবে জানি না, কিন্তু বাংলার যে হাজার বছরের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাটি মুখ থুবড়ে পড়বে। এখন ইখতিয়ার উদ্দিন আর বখতিয়ার খিলজিদের দিন এখন নেই। এখন মানুষের যে আধুনিক জীবন, মানুষের যে এই ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন, এই বিষয়গুলো মানুষের জীবনের অনুষঙ্গ। এই জিনিসগুলো চালানোর পয়সাও মানুষের হাতে থাকবে না। পাকিস্তান এমন একটি রাষ্ট্র যার দেওয়ারও কোনো ক্ষমতা নেই। চায়না এমন একটি রাষ্ট্র, তারা কাউকে দেয় না, শুধু নেয়, ঋণ দেয়। ঋণ দিয়ে দেশটি সুদ্ধা গিলে ফেলে। কিন্তু ব্রিটেন, আমেরিকা, ইউরোপ তারা ঋণ দেয়, উন্নত করে, নিয়েও যায়, কিন্তু যা নেয় তার চেয়ে বেশি তারা দেয়। মানুষকে সম্মান করে, ইজ্জত করে, সমাজকে বিনির্মাণে সহযোগিতা করে। কিন্তু চায়না তার টোটাল ব্যতিক্রম। চায়না যে দেশে গিয়েছে সেই দেশ ধ্বংস হয়ে গিয়েছে। আর আমেরিকা যদি কারো প্রতি কুনজর দেয়, সেই কুনজর এমন এক অবস্থা, রূপ গুণ সব জোরে পড়ে যায়। বাংলাদেশকে আজকে আমেরিকা, চায়না, পাকিস্তান মিলে এমন একটি জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশের মানুষ কিন্তু সেটা কল্পনাও করতে পারছে না। এই যে মুনাফেক ইউনুসকে বসিয়েছে, আপনারা জানেন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার কাছের মানুষ ছিল মীর জাফর আলী খান। সেই মীর জাফরের চাতুর্য, সেই মীর জাফরের বিশ্বাসঘাতকতায় 190 বছর বাংলার স্বাধীনতা সূর্য যেভাবে অস্তমিত হয়ে গিয়েছিল, বাংলা যেভাবে মাৎসন্যায় পরিণত হয়েছিল, সেই বাংলা এখন এই 53 বছর পর স্বাধীনতার ঠিক আরেকজন মীর জাফরকে বাঙালি খুঁজে পেয়েছে। এই মীর জাফরও এই দেশটিকে একটি যুদ্ধক্ষেত্র বানিয়েই ছাড়বে। আসুন আমরা প্রতিরোধ করি। আমার সোনার বাংলা, এই দেশকে আমরা সত্যিকারের বাংলাদেশ বানাই এবং স্বাধীনতার মন্ত্রে যারা জীবন দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা রেখে এই দেশটার পাশে এসে দাঁড়াই। ভারত যদি এখন থেকেই যদি উদ্যোগী না হয়, ভারত যদি এখন থেকে এখানে যুদ্ধ বন্ধের চেষ্টা না করে, বিশ্ব শক্তিকে সাথে নিয়ে যদি এই জায়গাটি, এই পাকিস্তানের এই অবাধ বিচরণকে যদি বন্ধ না করে, তাহলে ভারতের জন্য কিন্তু করুণ পরিণতি সামনে ধেয়ে আসছে। আসুন ভারত, আমেরিকা, পাকিস্তান, বাংলাদেশ অথবা চায়না সবার শুভবুদ্ধির উদয় হোক এবং এই সোনার বাংলাটি বেঁচে যাক, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ভারত মোটামুটি অবশেষে শেখ হাসিনাকে ওপেন সার্টিফিকেট দিয়ে দিল, এটি আমরা বলতেই পারি। এবং এই মুহূর্তে এখন আর সম্ভবত রাখ ঢাকের কিছু নেই। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ডক্টর ইউনূস সরকার যে ভারতের উপরে একের পর এক চাপ প্রয়োগ করে আসছিল কিংবা তাকে ফেরত দেওয়ার বিষয়ে অনুরোধ আহ্বান জানিয়ে আসছিল, তার কোনোটিতেই ভারত কখনো ভ্রুক্ষেপ করেনি, কোনোটিতে গুরুত্ব দেয়নি, আগ্রহ প্রকাশ করেনি, সেটি আমরা দেখে আসছি। এমনকি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে
তার মৃত্যুদণ্ডের সাজা ঘোষিত হলো, তারপরেও যখন আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ভারতের কাছে শেখ হাসিনাকে পাঠানোর বিষয়ে অনুরোধ জানানো হলো, সেটিও আমরা দেখলাম ভারত অ্যাভয়েড করে গেল। তখন কি বলেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল? তিনি বললেন যে বিষয়টি আমরা পর্যালোচনা করছি। শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে 15-16 মাস পরে এসেও যদি বিষয়টি পর্যবেক্ষণের জায়গা থাকে, আমরা তখনই মন্তব্য করেছি যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না, এটিও অ্যাভয়েড করে যাচ্ছে পুরোপুরি। শুক্রবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি সাংবাদিকদের কাছে খোলাসা করলেন, তিনি স্ট্রেট বলে দিলেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এর পরবর্তীতে এসে শনিবার আমরা যেটি জানতে পারলাম, ভারতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শ্রী জয়শঙ্কর তিনি স্পষ্ট করে সাফ জানিয়ে দিলেন ভারতের মনোভাবের কথা, এবং শেখ হাসিনা যতদিন ইচ্ছে ভারতে থাকতে পারে তিনি স্ট্রেট সেই কথাটি বলে ফেললেন। অর্থাৎ সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার উপরে। তিনি মন্তব্য করলেন যে শেখ হাসিনা এখানে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে এসেছিলেন, আমার মনে হয় তার সাথে যা ঘটেছে তার পেছনেও সেই একই ধরনের পরিস্থিতি রয়েছে। আবারও বলছি, এটা এমন একটা বিষয় যেখানে তাকে মনস্থির করে সিদ্ধান্ত নিতে হবে। তার মানে একদিকে ভারত বোঝাতে চাইছে যে শেখ হাসিনার সরকারের পতনের পেছনে যে গণঅভ্যুত্থান কিংবা আন্দোলন যাই বলি না কেন, আমরা তার পেছনে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক একটা গভীর ষড়যন্ত্র ছিল, প্লট নির্মাণ করা ছিল। কোটা বিরোধী আন্দোলনকে সামনে রেখে এই অভ্যুত্থানের সৃষ্টি করা হয়েছে, একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল। ঠিক একইভাবে শেখ হাসিনাকে যদি এই মুহূর্তে বাংলাদেশে ফেরত দেওয়া হয়, তাহলে সেই একই ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনার জীবন হুমকির মুখে। একই সঙ্গে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই প্রত্যর্পণ চুক্তির একটি বিশেষ ক্লজ রয়েছে। যদি কোনো ব্যক্তি এই দুই দেশের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে আশ্রয় নিয়ে থাকে, ওই ব্যক্তির নিজ রাষ্ট্র যদি প্রতিহিংসা পরায়ণ হয়ে তার বিরুদ্ধে কোনো বিচারের রায় দেয়, সেক্ষেত্রে আশ্রয় দানকারী রাষ্ট্রটি বা দেশটি এই বিষয়টি অনুভব করলে তাকে আর ফেরত দিতে বাধ্য থাকবে না। এবং ভারত যে এই বিষয়টি লুফে নেবে বা এটিই কাজে লাগাবে, সেটি প্রথম থেকেই বলে আসছি। অন্যদিকে আরও যে বিষয়টি প্রমাণ হলো, শেখ হাসিনার প্রতি পুরো ভারতের অগাধ আস্থার বিষয়টি। অনেকে বলে আসছিলেন যে শেখ হাসিনা ভারতের কাটা হয়ে আছে, ভারত গিলতেও পারছে না, যাতেও পারছে না। অনেকে কথা বলে আসছিলেন যে ভারত সম্ভবত তারা যে বিব্রতকর অবস্থায় পড়েছে, সেখান থেকে বিষয়টি কাটিয়ে উঠতে শেখ হাসিনাকে তৃতীয় কোনো রাষ্ট্রে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু প্রথম থেকে বলে আসছি, ভারত এর কোনোটিই করবে না। এমনকি কথাও অনেকে বলছিলেন যে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠালে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো মনে করবে তার যারা বন্ধু প্রতিম অথবা বন্ধু রাষ্ট্র অথবা বিশেষ আস্থাভাজন ব্যক্তি, তার প্রতি ভারত বিশ্বাসঘাতকতা করতে পারে যদি কিনা ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠায়। এই মেসেজটিও যাতে না যায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে, ভারত সেই জায়গাটি বেছে নিয়েছে। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছিল। উত্তরে আবারও সাফ জানিয়ে দিয়েছেন জয়শঙ্কর। তিনি বলছেন, বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন তাদের থেকে আমরা শুনেছি যে আগে যেমনভাবে নির্বাচন হতো তা নিয়ে তারা অসন্তুষ্ট। সেটাই যদি হয় তাহলে সর্বপ্রথম তাদের স্বচ্ছ নির্বাচন করতে হবে। মানে আমরা যে বিষয়টি বলে আসছি বরাবর, যার কারণে আমাদেরকে ফ্যাসিবাদের দোষর বানিয়ে দেওয়া হচ্ছে এখন। শেখ হাসিনা সরকারের সময় যেমন আমরা বলেছিলাম যে অবশ্যই একটা ইনক্লুসিভ নির্বাচন চাই, সুষ্ঠু অবাধ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হোক। এখন যে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে,
সেটিও তো সেই একই দায়। শেখ হাসিনা যেমন একতরফা নির্বাচন করেছিলেন, বিএনপি বা অন্য দলকে নির্বাচনগুলো থেকে বাইরে রাখতে তারা নানান ধরনের ডিজাইন তারা করছিল এবং সেভাবেই এগিয়েছে। এটিও তো তাই, আরেক ধরনের একতরফা। তখন যেমন বিএনপি এবং বিএনপি দলীয় জোট বা বিএনপি মনোভাবাপন্ন দলগুলোকে বাইরে রেখে আওয়ামী লীগ নির্বাচন করেছে, ঠিক একইভাবে আওয়ামী লীগ এবং আওয়ামী মনোভাবাপন্ন কিংবা আওয়ামী জোটভুক্ত অন্যান্য দল সেগুলোকে বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠানের একটা পরিকল্পনা করা হচ্ছে। অতএব সেই কথাটি আবার ভারত মনে করিয়ে দিয়েছে। দেখুন, একটি কথা মনে করিয়ে দিই, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা কিংবা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য ভারত অনেকাংশে দায়ী, এটি অনস্বীকার্য। তার কারণ শেখ হাসিনা 2014, 18, 24 যে নির্বাচনগুলো করেছে অবশ্যই ভারতের প্রচ্ছন্ন সমর্থনেই করেছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত যদি এইগুলোকে সমর্থন না দিত, হয়তো এই নির্বাচনগুলো করা যেত না, অথবা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হতো না। 14, 18, 24 তো 6 মাস থেকেই তারা চলে গেছে, 7 মাস। এবং এই কথাটি যেমন সত্য, আবার যুক্তরাষ্ট্র ঠিক একই ধরনের দাবি করছিল যে তারা একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আমরা তখনও বলেছিলাম যুক্তরাষ্ট্র নিজের খেয়ে বনের মোষ তাড়াতে আসে না, গণতন্ত্রের সবক সব জায়গায় দেয় না, নিশ্চয়ই পেছনে কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যাই থাকুক না কেন, এই মন্তব্যও তখন করেছি যে অন্তত যুক্তরাষ্ট্রের এই যে চাওয়াটি, সেই চাওয়াটির প্রতি আমাদের সমর্থন রয়েছে। সেই একই কথা এখন ভারত বলছে। তাহলে ডক্টর ইউনূস সরকার কী করবে? ভারত নিঃসন্দেহে, আরও আগে থেকে বলে আসছি, তারা আওয়ামী লীগকে রেখেই এই নির্বাচনটি দেখতে চায়। এখন যদি প্রশ্ন করেন যে ভারত চায় তো আমরা কী করব, ভারতের চাওয়াতে তো আমরা কোনো ধরনের কর্ণপাত করব না, বলতেই পারেন। কিন্তু দেশটি তো ভারত যে মন্তব্যটি করেছে, অথবা জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন, সেগুলো যে শুধুমাত্র বলার জন্যই বলেছে, তাদের কোনো ডিজাইন নেই, তাদের কোনো পরিকল্পনা নেই, কোনো প্ল্যানিং নেই, তা তো নয়। কতটুকু সফল হতে পারবে কি না পারবে না এটি পরের কথা, কিন্তু তারা তো সে পথেই এগোবে।